আজ কোর্টে 17 নম্বর এজলাসে অভিনব এক কেস উঠেছে। এক ভদ্র মহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে, অথচ তার স্বামী তার কিছুতেই ছাড়তে চান না। বিষয়টি এরকম, চাকুরিরত স্ত্রী, বয়স প্রায় 50-এর কাছে, হঠাৎ করেই ইচ্ছা প্রকাশ করলেন সংসার করবেন না তিনি আর। সংসার করতে তার আর ভালো লাগছে না, তাই সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তভাবে ডিভোর্স চাইছেন, মুক্তি চাইছেন দাম্পত্য জীবন থেকে। অন্যদিকে স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। একমাত্র মেয়ে, সে নিজে তার জীবনে প্রতিষ্ঠিত, তাই বাকিটা জীবন স্ত্রীর সাথে আনন্দে কাটিয়ে দিতে চান একাকিত্বে। কোর্টের চত্বরে এই বিষয়টি নিয়ে বিশাল কৌতূহল। বিচারক আজ কার পক্ষে রায় দিবেন, কার পক্ষের দলিল কতটা পোক্ত। জেতার জন্যে শঙ্খনীল আর অনুপমা দাম্পত্য জীবনের 25 বছর কাটিয়ে দিয়েছেন একসাথে। একটি মাত্র সন্তান তাদের সংসারে, একটি মাত্র সন্তান নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো বাহির থেকে অশান্তি দেখেনি। বাহির থেকে সবাই জানতো এরা সবাই খুবই সুখী। অনুপমের বন্ধু মহলেও তাদেরকে নিয়ে দাম্পত্য জীবনের একটা সেরা উদাহরণ হিসেবে তারা আছে। সেই দাম্পত্য জীবনের এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না। 25 বছর বয়সে যখন সবাই বিবাহ বার্ষিকী পালন করে, ঠিক সেই সময় আইনি আপিল। বিচারক জিজ্ঞেস করলেন, অনুপমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার স্বামী কি পরকীয়া করে? অনুপমার উত্তর, বর্তমান আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই, আমি তার জীবনের কাঙ্ক্ষিত একজন নারী। বিচারক জিজ্ঞেস করলেন, তাহলে উনি কি অত্যাচারী? ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? অনুপমা হেসে বলল, মোটা টাকা মাইনে পাওয়া বউয়ের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারে এমন কোন স্বামী? আমার তা মনে হয় না এমন ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে। তাহলে আপনি কেন ডিভোর্স চান আপনার স্বামীর থেকে? আপনার সাথে খারাপ কিছু না হলে শুধু শুধু এভাবে একটা সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যেতে পারেন না। বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করলো, আজকের ভালোটুকু দেখে আপনি বিচার করবেন আমার বিগত 25 বছরের প্রত্যেকটা দিনের কষ্ট, চোখের পানি, প্রতিটা দিনের গ্লানি, শারীরিক পরিশ্রম, অমানবিক পরিশ্রম, তার কি কোনো মূল্য নেই? কলেজ জীবনে বন্ধুত্ব দিয়েই প্রেম আসে আমার জীবনে। দীর্ঘ 7-8 বছর প্রেমের পরে আমাদের বিবাহিত জীবন শুরু হয়। বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর জীবন থেকে সেই প্রেমিক হারিয়ে গেল। সে তখন তার মায়ের সাথে আমাকে আপোস করে চলতে বলে, মায়ের কাছ থেকে রান্না শিখে নিতে বলে। তার রোজকার জীবনের বহু কাজ আমার উপরে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করে। স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে রোজ অতি তুচ্ছ ব্যাপারে হেনস্থা করে অপমান করে আমার স্বামী, আমার শাশুড়ি মা প্রতিনিয়ত মজা লুটছেন। আমি তখনও চাকুরিরতই ছিলাম। অর্থনৈতিকভাবে আমি পুরোপুরি সচ্ছল, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তবুও স্বামীকে একান্তভাবে কাছে পাওয়ার লোভে শাশুড়ি মা সমস্ত গ্লানি হাসি মুখেই মেনে নিয়েছি। লোভ ছিল আমার একটাই, আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটা আছে সে তার সেই প্রেম দিয়েই আমাকে ভরিয়ে রাখবে। যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন, বাজারে তো আর প্রেম বিকোয় না যে অর্থ দিয়ে কিনে নেব। তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়েই, তার সংসারে নিজেকে মানিয়ে নিয়েই তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি আমি সেই প্রেম। সেই প্রেমিক ভালোবাসা কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে, যে ছিল খুব ভালো সন্তান, খুব ভালো ভাই, আবার ভালো বাবা, ভালো বন্ধু, এমনকি ভালো বসও প্রমাণিত হলো। শুধু হতে পারলো না আমার জন্য একজন প্রেমিক। ভালো প্রেমিক চাইনি, প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চাইনি, শুধু চেয়েছিলাম একজন প্রেমিক স্বামী, মনের মতো প্রেমিক স্বামী, যার হৃদয়টা শুধু আমার জন্যেই তোলা থাকবে। কিন্তু কিছুই হয়নি। কিন্তু আমি শুধুই সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়েই সন্তানের মা হলাম,
সন্তান, সংসার, চাকুরি সব কিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল, প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মার গঞ্জনায় যখন আমি অতিষ্ঠ, তখন আমার প্রেমিককে আমি একটু পাশে চেয়েছিলাম, যে আমার পিঠের ব্যথায় তার হাতটা বুলিয়ে দিবে, যে ক্লান্ত শরীরে অফিস শেষে আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে, চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে নিই। আমি মানা করব, তবু সে বলবে, আমরা দুজনেই তো ক্লান্ত, দুজনেই তো অফিস থেকেই ফিরেছি, তবে ঘরের কাজ শুধু তুমি একা করবে কেন? আমি চেয়েছিলাম সেই প্রেমিককে, যে তার মায়ের সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি কিছু আমার অমুকমা করতে পারবে না, ওকে তুমি অপমান করবে না, ভুলে যেও না ও শুধু কিন্তু আমার স্ত্রী নয়, সে আমার ভালোবাসা। কিন্তু সে বলেনি, আমার হয়ে সে একটি কথাও খরচ করেনি, বরং বাচ্চা হওয়ার পরে যখন তখন আমার শরীরে, আমার পেটে স্টেজের দাগ, পেটটা মোটা, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের নিচে কালি। যখন চোখের নিচে কালি পড়ে গেল, তখন সে আমার সেই কুৎসিত চেহারা নিয়ে কঠিনভাবে অবজ্ঞা করতে শুরু করলো। তার কাছে সেই সময়ে চড়া রং মাখা অফিস সহকারীর দুঃখই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। অফিস শেষেও বাড়ি ফিরে এসে তার সাথে ফোনে চলতো ফোন বার্তালাপ। সব কিছু দেখেও আমি চুপ ছিলাম। আমার স্বামীর সাথে বহুবার কাকুতি মিনতি করে বলেছিলাম, আমি তোমার প্রেমিকা হতে চাই, কিন্তু ওই মুহূর্তে আমার স্বামী অন্য কোনো নারীর মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবু যাইনি আমার স্বামীকে ছেড়ে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম, যদি কখনো আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিককে খুঁজে পাই। সেই আশায় মেয়েকে নিয়ে তখনও আমি আলাদা হতে পারতাম, কিন্তু আমি তা হইনি, কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিলেন, যদি আমি তার মতো করে তার প্রেম, তার ভালোবাসাকে অপমান করতাম, বেঁচে আসতাম অন্য কোনো পুরুষের কাছে, তবে সেটা কেমন লাগতো সে তা কখনোই ভাবেনি। সে তার জায়গাতে আমাকে বসিয়ে কোনো দিন তা ভাবেনি আমার কষ্টটা কোথায়, বরং আমার কিঞ্চিত প্রতিবাদও তার পৌরুষকে নাড়িয়ে দিত। সে আমার স্মৃতিতে এক চিলতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছে বলে সে বহুবারই বলতে পেরেছে, বউ তুমি বউয়ের মতোই থাকবে। ঠিক তাই, হ্যাঁ, বউ হয়েই আমাকে বেঁচে থাকতে হয়েছে, বউয়ের মতো হয়েই বেঁচে থাকতে হয়েছে, প্রেমিকা হয়ে নয়। প্রেমিকা হয়ে উঠতে পারিনি, একমাত্র মেয়ের দায়িত্ব একা বয়েই চলেছি নিঃশব্দে, যতই কষ্ট হোক না আমার। মুখ ফুটে কিছুই বলতে পারিনি, কারণ আমি জানতাম আমার সব প্রশ্নের উত্তর একটাই আসবে, পারবো না। আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছেন, বন্ধু মহলে গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন, আমার বউয়ের সাথে কখনোই আমার ঝগড়া হয় না, আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ, আমার বউ আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো। কি করে নাক গলাবো না বলুন তো, কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো? তার ব্যক্তিগত জীবন তো তার একারই ছিল, সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তো ভ্রমণের পথে, রাতের পর রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়েই কাটিয়ে দিত নির্দ্বিধায়। কখনো জানতে চাননি অনুপমার তার প্রয়োজন আছে কিনা, তার ব্যক্তিগত জীবনটা যখন একান্তই তার, তবে আমার ব্যক্তিগত জীবনটা কি আমার একান্ত নয়? দীর্ঘ 25 বছর ধরে আমি স্ত্রীর ভূমিকা পালন করেছি, 23 বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি। যে সন্তানকে নিজে যেসে পৃথিবীতে নিয়ে এসেছিলাম, তার দায়িত্ব পালন করে সন্তানকে জীবনে প্রতিষ্ঠিতও করে দিয়েছি, স্বাবলম্বী করে দিয়েছি, নিজের জীবনকে শূন্য করে সবার জীবনকে পরিপূর্ণ করেছি। কিন্তু বলেন তো, বিনিময়ে আমি কি পেয়েছি? কিচ্ছু না, বরং আমার ভেতরের প্রেমিকাকে একটু একটু করে মরতে দেখেছি আমি, অবসাদে নিঃশব্দে কাঁদতে দেখেছি আমি। সেই আমি আমাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনো, আমি তাকে বাঁচতে দিতে চাই, পূর্ণরূপে তাকে বাঁচতে দিতে চাই। সংসার জীবনে যত শূন্যতা আছে তাকে তৃপ্তি দিয়ে পূর্ণতা দিতে চাই। তাই জীবন সায়নে এসে আজ আমি বন্ধন মুক্ত হতে চাই, তাকে মুক্তি দিতে চাই সংসারের সব নেকি সম্পর্ক থেকে। আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না। সংসারে 25 বছর ধরে আমার সেবা পেয়ে আজ আমার সেবা তার অভ্যাসে দাঁড়িয়েছে। আমি আজ তার একটা অভ্যেস, বলতে পারেন আমি তার অবলম্বন, বলতে পারেন
অন্ধের ষষ্ঠীর মতো। কিন্তু অন্ধ হলেই তো ষষ্ঠীর প্রয়োজন হয়, একটা লাঠির প্রয়োজন হয়, একটা পঙ্গুরও একটা লাঠির প্রয়োজন হয়, হয়তোবা লাঠির প্রয়োজন রয়েছে। লাঠির প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা তার ভালোবাসা হতে পারে না কখনো। আমার স্বামীর কাছে আমিও ঠিক তাই। আজ আমি তার জীবনে প্রয়োজন মাত্র, তার ভালোবাসা নয়। আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই, ইচ্ছে মতো পড়ন্ত দুপুর অবধি আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই, ইচ্ছে মতো পাহাড় হতে চাই, ইচ্ছে মতো নদী। আমি সারা রাত জেগে ডায়েরির বুকে মুখ লুকাতে চাই, লিখে রাখতে চাই মনের সব অভিব্যক্তি। মনুষ্য জীবন তো পেয়েছি প্রভুর কাছ থেকে, তার উপভোগ করার অধিকার তো কোনো সমাজ কিংবা কোনো পুরুষ তো কেড়ে নিতে পারে না আমার কাছ থেকে। তাই বাঁধনমুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো জীবনের শেষ দিনটা নিজের মতো করে বাঁচতে চাই। জীবনের সব ব্যর্থতা শূন্যতাকে আনন্দ পরিতৃপ্তি দিয়ে পূর্ণ করতে চাই। তাই জীবনের সব পিছুটান থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি। অনুপমার এই বক্তব্যে আদালতের অ্যাডজাস্ট নিঃশব্দে ভরে গেল। সত্যিই কি অনুপমা বেশি কিছু দাবি করেছিল? সত্যিই কি এই দাবি অনুপমার একার, শুধু একার? এই দাবি কি সব অনুপমার নয়? পৃথিবীর সকল অনুপমাই কি স্বামীর মধ্যে প্রেমিক খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় না? তার উত্তর জানা নেই কারো। বিচারক নিস্তব্ধ। জীবনের আদালতে বিচার করা যে শুধু কঠিনই নয়, সে বিচার যে বড়ই বেদনাদায়ক।